গল্পকথন বাই জুথি চ্যানেলে আজকে শুনবেন হুমায়ুন আহমেদের লেখা মিসির আলি সিরিজের একটি উপন্যাস দেবী। আজ পঞ্চম পর্ব। মিসির আলি লোকটির ধৈর্য প্রায় সীমাহীন। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি দ্বিতীয় দফায় রানুদের গ্রামে গিয়ে উপস্থিত হলেন। তার সঙ্গে প্রত্নতত্ত্ব বিভাগের এক ভদ্রলোক জয়নাল সাহেব। উদ্দেশ্য রুক্মিণী দেবীর মন্দির সম্পর্কে তথ্য সংগ্রহ করা। জয়নাল সাহেব মন্দির দেখে বিশেষ উল্লসিত হলেন না। 300 বছরের বেশি এর বয়স হবে না। এরকম ভগ্ন স্তূপও এদেশে অসংখ্য আছে। মিসির আলি বললেন, তেমন পুরনো নয় বলছেন? না রে ভাই, ইটের সাইজ দেখলেই বুঝবেন। ভেঙে ভেঙে কী অবস্থা হয়েছে দেখেন। যত্ন হয়নি। মন্দির যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি হয়তো মারা গেছেন, কিংবা তার উৎসাহ মিয়ে গেছে। গ্রামের লোকজনদের কাছ থেকে অল্প কিছু তথ্য পাওয়া গেল। পালবাবুদের প্রতিষ্ঠিত মন্দির। পালরা স্বপ্নে আদিষ্ট হয়ে মন্দির প্রতিষ্ঠা করে। তার পরপরই তাদের ভাগ্য বিপর্যয় শুরু হয়। 3-4 বছরের মধ্যে পালরা নির্বংশ হয়ে পড়ে। দেবীকে তুষ্ট করার জন্য তখন এক রাতে কুমারী বলির আয়োজন করা হয়। 12 বছরের একটা কুমারী কন্যাকে মন্দিরের সামনে দেবীর তুষ্টি হয় না। তাতেও পাথরের মূর্তি এত সহজে বোধহয় তুষ্ট হয় না। তবে গ্রামের মানুষেরা নাকি বলি দেওয়া মেয়েটিকে এরপর থেকে গ্রামময় ছুটোছুটি করতে দেখে। ময়মনসিংহ থেকে ইংরেজ পুলিশ সুপার এসে মন্দির তালা বন্ধ করে পালদের 2 ভাইকে গ্রেপ্তার করে নিয়ে যান। পালরা অত্যন্ত ক্ষমতাবান ছিল। কাজেই ছাড়া পেয়ে একসময় আবার গ্রামে ফিরে আসে, কিন্তু মন্দির তালা বন্ধই পড়ে থাকে। ইতিহাস এতটুকুই। মন্দিরে প্রতিষ্ঠিত মূর্তি সম্পর্কে বিশেষ কিছু জানা গেল না। 2-1 ঘর নিম্নবর্ণের হিন্দু যারা ছিল তারা বিশেষ কিছু বলতে পারল না। হরিশ মণ্ডল বলল, বাবু, আমরা কেউ ওই দিকে যাই না। ওই মন্দিরে গেলে নির্বংশ হতে হয়। কে যাবে বলেন? আপনি তো শিক্ষিত লোক, এসব বিশ্বাস করেন? করি না, কিন্তু যাই না। মূর্তিটি আপনি দেখেছেন? আমি দেখি নাই, তবে আমার জ্যাঠা দেখেছে। তিনি কি নির্বংশ হয়েছেন? না, তার 3 ছেলে। এক ছেলে নান্দিনা হাই স্কুলের হেডমাস্টার। মূর্তিটা কেমন ছিল বলতে পারেন? শ্বেত পাথরের মূর্তি, কৃষ্ণনগরে কারিগরের তৈরি। একটা হাত ভাঙা ছিল। মূর্তি নাকি হঠাৎ উধাও হয়েছে। কেউ চুরি টুরি করে নিয়ে বিক্রি করে ফেলেছে। গ্রামের চোরের তো অভাব নেই। এরকম একটা মূর্তিতে 1000 খানিক টাকা হেসে খেলে আসবে। সাহেবরা নগদ দাম দিয়ে কিনবে। আচ্ছা, একটা বাচ্চা মেয়ে যে বলি দেওয়া হয়েছিল, সে নাকি অমাবস্যার রাত্রে ঘুরে বেড়ায়। বলে তো সবাই, চিৎকার করে কাঁদে। আমি শুনি নাই, অনেকে শুনেছে। অমাবস্যার জন্য মিসির আলিকে 3 দিন অপেক্ষা করতে হলো। তিনি অমাবস্যার রাতে একটা 5 ব্যাটারির টর্চ আর একটা মোটা বাঁশের লাঠি নিয়ে মন্দিরের চাতালে বসে রইলেন। তিনি কিছুই শুনলেন না। শেয়ালের ডাক শোনা গেল অবশ্য। শেষ রাতের দিকে প্রচণ্ড বাতাস বইতে লাগলো। বাতাসে শীষ দেবার মতো শব্দ হলো। সেসব নিতান্তই লৌকিক শব্দ, অন্য জগতের কিছু না। রাত শেষ হবার আগে আগে বর্ষণ শুরু হলো। ছাতা নিয়ে যাননি। মন্দিরের ছাদ ভাঙা, আশ্রয় নেবার জায়গা নেই। মিসির আলি কাকবেজা হয়ে গেল। ঢাকায় ফিরলেন প্রচণ্ড জ্বর নিয়ে। ডাক্তার পরীক্ষা করে শুকনো মুখে বললেন, মনে হচ্ছে নিউমোনিয়া। একটা লাংস অ্যাফেক্টেড, ভোগাবে। মিসির আলিকে সত্যি সত্যি ভোগালো। তিনি দীর্ঘদিন শয্যাশায়ী হয়ে রইলেন। বইপাড়াতে এ সময় লোকজন তেমন থাকে না। আজ যেন আরও নির্জন। নীলু একা একা কিছুক্ষণ হাঁটল। তার খুব ঘাম হচ্ছে। বারবার সবুজ রুমালটি বের করতে হচ্ছে। 4:10 বাজে। চিঠিতে লিখেছে সে 4টার মধ্যে আসবে, কিন্তু আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। নীলু অবশ্য কারো মুখের দিকে তাকাতেও পারছে না। কাউকে তাকাতে দেখলেই বুকের মধ্যে ধক করে উঠছে। নীলু একটা বইয়ের দোকানে ঢুকে পড়ল। গল্পের বই তার তেমন ভালো লাগে না। ভালো লাগে বিলুর। বিলুর জন্য একটা কিছু কিনলে হয়, কিন্তু কি কিনবে? সবই হয়তো ওর পড়া। ওই দিন শীর্ষেন্দুর কি একটা বইয়ের কথা বলছিল, নামটা মনে নেই। আচ্ছা, আপনাদের কাছে শীর্ষেন্দুর বই আছে কোনো? জি না, আমরা বিদেশি বই রাখি না। নীলু অন্য একটা ঘরে ঢুকলো। শুধু শুধু দাঁড়িয়ে থাকা যায় না। সে একটা কবিতার বই কিনে ফেলল। অপরিচিত কবি, তবে প্রচ্ছদটি সুন্দর। একটি মেয়ের ছবি, সুন্দর ছবি। নামটি সুন্দর, প্রেম নেই। কেমন অদ্ভুত নাম।
প্রেম নেই আবার কি? প্রেম থাকবে না কেন? দাড়িওয়ালা একজন রোগা ভদ্রলোক তখন থেকে তার দিকে তাকাচ্ছে। লোকটি কাঁধে একটা ব্যাগ। এ কি সে? নীলুর মুখ রক্তশূন্য হয়ে গেল। নীলু বইয়ের দাম দিয়ে দ্রুত বেরিয়ে এলো। তার পেছনে ফেরারও সাহস নেই। পেছনে ফিরলেই সে হয়তো দেখবে বুড়ো দাড়িওয়ালা গুটিসুটি করে আসছে। না, লোকটি আসছে না। নীলুর মনে হলো ভয়ানক মোটা এবং বেটে একজন কে যেন তাকে অনুকরণ করছে। তার দিকে তাকাচ্ছে না, কিন্তু আসছে তার পিছু পিছু। নীলুর তৃষ্ণা পেয়ে গেল। বড্ড টেনশন। বাড়ি ফিরে গেলে কেমন হয়? কিন্তু বাড়ি ফিরতে ইচ্ছে করছে না। নীলু ঘড়ি দেখল, 5:05। তার মানে কি যে সে আসবে না? কথা ছিল ঠিক 4টায় থাকবে। সে একটা ছোট্ট নিঃশ্বাস ফেলল। ভালোই হয়েছে, দেখা না হওয়াটাই বোধহয় ভালো। দেখা হবার মধ্যে একটা আশাভঙ্গের ব্যাপার আছে। না দেখার রহস্যময়তাটাই থাকুক না। নীলু ক্লান্ত ভঙ্গিতে হাঁটতে শুরু করলো। নীলু দাঁড়িয়ে পড়ল। একটু দেরি হয়ে গেল। তুমি ভালো আছো নীলু? চকচকে লাল টাই পরা যে ছেলেটি হাসছে সে কে? লম্বা স্বাস্থ্যবান একটি তরুণ। ঝলমল করছে। তার লালটাই উঠছে। বাতাসে মিষ্টি ঘ্রাণ আসছে, সেন্টের গন্ধ। পুরুষ মানুষের গা থেকে আসা সেন্টের গন্ধ নীলুর পছন্দ নয়, কিন্তু আজ এত ভালো লাগছে কেন? চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? কিছু বলো। আপনি বলেছিলেন আপনি বুড়ো। আমরা সবাই কিছু কিছু মিথ্যা বলি। আমাকে নীলু নামের একটি মেয়ে লিখেছিল সে দেখতে কুৎসিত। হা 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 হা। লোকটি হাসছে হা হা করে। এত সুন্দর করেও মানুষ হাসতে পারে? নীলুর এক ধরনের কষ্ট হতে লাগলো। মনে হতে লাগলো সমস্তটাই একটা সুন্দর স্বপ্ন, খুবই ক্ষণস্থায়ী, যেন এক্ষুনি স্বপ্ন ভেঙে যাবে। নীলু জেগে উঠে দেখবে পাশে বিছানায় বিলু মশারি না ফেলে ঘুমিয়ে আছে। কিন্তু সেরকম কিছু হলো না। ছেলেটি হাসি মুখে বলল, কোথাও বসে এক কাপ চা খেলে কেমন হয়, খাবে? নীলু মাথা নাড়ল, সে খাবে। তুমি কিন্তু সবুজ রুমালটি ব্যাগে ভরে ফেলেছ। আমি যেতে ঠিক সাহস পাচ্ছি না। নীলু অস্বাভাবিক ব্যস্ত হয়ে রুমালটি বের করলো। একটা লিপস্টিক, একটা ছোট চিরুনি, কিছু খুচরা পয়সা গড়িয়ে নিচে পড়ল। ছেলেটি হাসি মুখে সেগুলো কুড়াচ্ছে। নীলু মনে মনে বলল, যেন ওটা স্বপ্ন না হয়, আর স্বপ্ন হলেও যেন স্বপ্নটা অনেকক্ষণ থাকে। নীলুর খুব কান্না পেতে লাগলো। নিউ মার্কেটের ভেতরে চা খাওয়ার তেমন ভালো জায়গা নেই। ওরা বলাকা বিল্ডিংয়ের দোতলায় গেল। চমৎকার জায়গা, অন্ধকার অন্ধকার চারদিক, পরিচ্ছন্ন টেবিল, সুন্দর একটা মিউজিক হচ্ছে। চায়ের সঙ্গে কিছু খাবে নীলু? না। এরা ভালো সমুচা করে। সমুচা দিতে বলি? আমার খিদে পেয়েছে। কি বলবো? বলুন। ছেলেটি হাসলো। নীলুর খুব ইচ্ছে করছিল জিজ্ঞেস করতে, হাসছো কেন তুমি? আমি কি হাস্যকর কিছু করেছি? কিন্তু নীলু কিছু বলল না। ছেলেটি হাসতে হাসতে বলল, আসলে আমি বিজ্ঞাপনটা মজা করবার জন্য দিয়েছিলাম। কেউ জবাব দেবে ভাবিনি। আমি ছাড়া কেউ কি লিখেছিল? তা লিখেছে। মনে হচ্ছে এদেশের মেয়েদের কাজকর্ম বিশেষ নেই, সুযোগ পেলে এরা চিঠি লেখে। এই কথা বললাম বলে তুমি আবার রাগ করলে না তো? না। গুড। আমি কিন্তু শুধু তোমার চিঠির জবাব দিয়েছি, অন্য কারো চিঠির জবাব দেইনি। আমার কথা বিশ্বাস করছো তো? করছি। বেয়ারা চায়ের পট দিয়ে গেল। ছেলেটি বলল, দাও আমি চা বানিয়ে দিচ্ছি। ঘরে বানাবে মেয়েরা, কিন্তু বাইরে বানাবে পুরুষেরা, এটাই নিয়ম। নীলু লক্ষ্য করলো ছেলেটি তার কাপে 3 চামচ চিনি দিয়েছে। নীলু একবার লিখেছে সে চায়ে 3 চামচ চিনি খায়। ছেলেটা সেটা মনে রেখেছে। কি আশ্চর্য! চায়ে এত চিনি খাওয়া কিন্তু ভালো না। নীলু কিছু বলল না। এরপর থেকে চিনি কম খাবে। নীলু ঘাড় নাড়ল। সন্ধ্যা পর্যন্ত বসে রইল। নীলু একবার বলল, সন্ধ্যা হয়ে যাচ্ছে, উঠি? ছেলেটি বলল, আরেকটু বসো, আমি বাসায় পৌঁছে দেব, আমার সঙ্গে গাড়ি আছে। নীলু আর কিছু বলল না। একটু দেরি হলে তোমাকে আবার বাসায় বকবে না তো? না, বকবে না। আমি মাঝে মাঝে অনেক রাত করে বাসায় ফিরি। সেটা ঠিক না নীলু, শহর বড় হচ্ছে, ক্রাইম বাড়ছে, ঠিক না? হ্যাঁ ঠিক।
ওই দিন কী হলো জানো? আমার এক পরিচিত মহিলার কান টেনে দুল নিয়ে গেল, রক্তারক্তি কাণ্ড। আমি বাইরে গেলে গয়না টয়না পরি না, না পড়াই উচিত। আচ্ছা নীলু, তুমি কি আজ তোমার বাবার সঙ্গে আমাকে আলাপ করে দেবে? আপনি যদি চান দেব। আমি নিশ্চয়ই চাই, তুমি কি চাও? চাইবে গিয়ে নীলুর চোখ ভিজে উঠল। এখন কত না পরিচিত মনে হচ্ছে। সে যদি এখন হাত বাড়িয়ে নীলুর হাতে স্পর্শ করে তাহলে কেমন লাগবে নীলুর? ভালোই লাগবে, কিন্তু ছেলেটি অত্যন্ত ভদ্র, সে এমন কিছুই করবে না। নীলু, আমি তোমার জন্য একটা উপহার এনেছিলাম, কিন্তু তার আগে বলো তুমি কি এনেছো? তুমি বলেছিলে লালটাই আনবে, ভুলে গেছো না? না, ভুলবো কেন? আমি তোমার জন্যই লালটাই পরে এসেছি। যদিও লাল রং আমার পছন্দ নয়, আমার পছন্দ হচ্ছে নীল। নীল আমারও পছন্দ, তবে হালকা নীল, কড়া নীল নয়। নীলু এই প্রথম অল্প হাসল। হালকা নীল তার নিজেরও পছন্দ। ছেলেটি হাসতে হাসতে বলল, আমার সবচেয়ে অপছন্দ হচ্ছে সবুজ রং, কিন্তু দেখো আজ সবুজ রংটাও খারাপ লাগছে না। তারা উঠে দাঁড়ালো 8:30টার দিকে। হেঁটে হেঁটে এলো নিউ মার্কেটে গেটে। ছোট্ট একটা হোন্ডা সিভিক সেখানে পার্ক করা। ছেলেটি ঘড়ি দেখে বলল, রাত কি বেশি হয়ে গেল নীলু? না, বেশি হয়নি। তোমার বাবা দুশ্চিন্তা না করলে হয়। আমি চাই না আমার জন্য কেউ বকা খাক। অবশ্য এক আধ দিন বকা খেলে কিছু যায় আসে না, কি বলো? নীলু হাসলো, ছেলেটিও হাসলো, মার্জিত হাসি। সরাসরি বাসায় যাবে নাকি যাবার আগে আইসক্রিম খাবে? ধানমন্ডিতে একটা ভালো আইসক্রিমের দোকান আছে। আজ আর যাবো না। ঠিক আছে, চলো বাসায় পৌঁছে দিই। ছেলেটি নীলুকে তার গেটের কাছে নামিয়ে দিল। নীলুর খুব ইচ্ছে করছিল তাকে বসতে বলে, কিন্তু তার বড্ড লজ্জা করলো। বিলু নানান প্রশ্ন শুরু করবে। স্যার, ভেতরে আসবো? এসো, কী ব্যাপার? মিসির আলি মেয়েটিকে ঠিক চিনতে পারল না। তিনি কখনো তার ছাত্রছাত্রীদের চিনতে পারেন না। স্যার, আমার নাম নীলু, নীলুফার। ও আচ্ছা। মিসির আলি পরিচিত ভঙ্গিতে হাসলেন, কিন্তু নামটি তার কাছে অপরিচিত লাগছে। এও এক সমস্যা, কারো নাম তিনি মনে রাখতে পারেন না। তার ভুরু কুঞ্চিত হলো। নাম মনে না করতে পারার একটি কারণ, মানুষের প্রতি তার আগ্রহ নেই। আগ্রহ থাকলে নাম মনে থাকতো। স্যার, আপনি কি আমাকে চিনতে পারছেন? আমি সেকেন্ড ইয়ারের। একদিন এসেছিলাম, আমরা 4 বন্ধু। ও হ্যাঁ, এসেছিলে তোমরা, মনে পড়েছে। আজ কী ব্যাপার? মেয়েটি ইতস্তত করতে লাগলো। তার মানে কি? কম বয়সী মেয়েদের তিনি এড়িয়ে চলতে চেষ্টা করেন। তরলমতি মেয়েরা মাঝে মাঝে অনেক অদ্ভুত কাণ্ড কারখানা করে বসে। তোমার কি ব্যাপার বলো? স্যার, আমি ওই ইএসপির চেষ্টাটা আবার করতে চাই। আপনি যে টেস্ট দিয়েছিলেন। একবার তো দিয়েছো, আবার কেন? মিসির আলি বিস্মিত হলেন। এই মেয়েটির মতিগতি তিনি বুঝতে পারছেন না। স্যার, আমার মনে হয় এবার পরীক্ষা করলে দেখা যাবে আমার ইএসপি আছে। এরকম মনে হবার কারণ কি? মেয়েটি উত্তর না দিয়ে দাঁড়িয়ে রইল চুপচাপ। লক্ষণ ভালো নয়। মিসির আলি গম্ভীর গলায় বললেন, এখন আমি একটু ব্যস্ত আছি, অন্যদিন এসো। মেয়েটি তবুও কিছু সময় দাঁড়িয়ে রইল। তুমি কি অন্য কিছু বলতে চাও? জি না স্যার, আমি যাই। আসসালামু আলাইকুম। মিসির আলি গম্ভীর হয়ে বসে রইলেন। এ মেয়েটিকে প্রশ্রয় দেওয়া ঠিক হবে না। এরা সহজে একটা ঝামেলা বাঁধিয়ে দিতে পারে, এরকম সুযোগ দেওয়া ঠিক না। 12টা একটা ক্লাস ছিল। মিসির আলি গিয়ে দেখলেন কোনো ছাত্রছাত্রী নেই। কোনো স্ট্রাইক হচ্ছে নাকি? এরকম কিছু তো শোনেননি। সামনে হয়তো টার্ম পরীক্ষা আছে। টার্ম পরীক্ষা থাকলে ছাত্ররা দল বেঁধে আসা বন্ধ করে দেয়। মিসির আলি ভুরু কুঁচকে খালি ক্লাসে মিনিট 5 বসে রইলেন। গত রাতে অসুস্থ শরীরে এই ক্লাসটির জন্য পড়াশোনা করেছেন। এই অবস্থা হবে জানলে সকাল সকাল শুয়ে পড়তে পারতেন। ছাত্রশূন্য একটি ক্লাসে তিনি খাতাপত্র নিয়ে গম্ভীর হয়ে বসে আছেন। হাস্যকর দৃশ্য। অনেকে করিডোর দিয়ে হাঁটবার সময় তাকে কৌতূহলী হয়ে দেখল। পাগল টাগল ভাবছে বোধ হয়। মিসির আলি উঠে দাঁড়ালেন। আজকের দিনটি শুরু হয়েছে খারাপভাবে। একটি কাজও ঠিকমতো হচ্ছে না। মিসির আলি ক্রমেই বিরক্ত হয়ে উঠতে লাগলেন। তার কপালের মাঝখানে ব্যথা শুরু হলো। এই উপসর্গটি নতুন। ব্লাড প্রেশার হয়েছে বোধ হয়। ডাক্তার দেখাতে হবে। তিনি বাড়ি ফিরলেন 3টার দিকে। এ অসময়েও বসার ঘরে কে যেন বসে আছে। সমস্ত দিনটাই যে খারাপ যাবে এটা হচ্ছে তার প্রমাণ। গ্রামের বাড়ি থেকে টাকা পয়সা চাইতে কেউ এসেছে নির্ঘাত। কে?
জি, আমি আনিস। আনিস সাহেব, আপনি এই সময় অফিস নেই? ছুটি নিয়ে এলাম। কী ব্যাপার? রানুর শরীরটা বেশ খারাপ, ভাবলাম আপনার সঙ্গে দেখা করে যাই। ভালোই করেছেন, বসেন। চাটা দিয়েছে? জি, চা খেয়েছি। আপনার ভাই ছিলেন এতক্ষণ। বসুন, আমি কাপড় ছেড়ে আসি। লোকটি জড়সড় হয়ে বসে আছে। মিসির আলি লক্ষ্য করলেন তার চোখের নিচে কালি পড়েছে। তার মানে রাতে ঘুমোতে পারছে না। এরকম হওয়ার কথা নয়। মিসির আলি চিন্তিত মুখে ভিতরে ঢুকলেন। তার ফিরে আসতে অনেক সময় লাগলো। এখন বলেন, ব্যাপারটা কি? আনিস ইতস্তত করে বলল, ভূত প্রেত বলে সত্যি কিছু আছে? এই কথা জিজ্ঞেস করছেন কেন? আনিস মুখ কালো করে বলল, অনেক রকম কাণ্ড কারখানা হচ্ছে, আমি কনফিউজড হয়ে গেছি। অর্থাৎ এখন ভূত প্রেত বিশ্বাস করা শুরু করেছেন? আনিস চুপ করে রইল। এর কারণটা বলেন শুনি। নানা রকম শব্দ হয় ঘরে। তাই নাকি? আপনি নিজে শোনেন? জি শুনি, গন্ধ পাই, ফুলের গন্ধ। আপনি পান না আপনার স্ত্রী পান? রানু প্রথম পায়, তারপর আমি পাই। মিসির আলি চুরুট ধরালেন। আনিস বলল, গত রাতে ঘরের মধ্যে কেউ যেন নূপুর পায়ে হাঁটছিল। এই নূপুরের শব্দ প্রথম কে শোনে? আপনার স্ত্রী? জি। তারপর আপনাকে বলার পর আপনি শুনতে পান? জি। আনিস সাহেব, এটাকে বলা হয় ইনডিউসড অডিটরি হ্যালুসিনেশন। আপনার মন দুর্বল। আপনার স্ত্রী যখন বলেন শব্দ শুনতে পাচ্ছেন, তখন আপনিও তা শুনতে থাকেন। ব্যাপারটি আপনার মনোজগতে, আসলে কোনো শব্দ হচ্ছে না। আনিস দীর্ঘ সময় চুপ করে থেকে বলল, আপনি যদি একবার আসেন আমাদের বাসায়, আপনি নিজেও শুনবেন। না ভাই, আমি শুনবো না। আমি খুব শক্ত ধরনের মানুষ, খুবই যুক্তিবাদী লোক আমি। আপনি আসেন না একবার। ঠিক আছে, যাব। কবে আসবেন? আজ আসতে পারবেন? আমি কাল পরশুর মধ্যে একবার যাব। আমাদের বাড়িওয়ালার খুব সুন্দর ফুলের বাগান আছে, প্রচুর গোলাপও আছে। বিকেলের দিকে গেলে সেটাও দেখতে পারবেন। মিসির আলি কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বললেন, বড় ফুলের বাগান? জি। আনিস সাহেব, এমন কি হতে পারে না বাতাসের নিচের বাগান থেকে ফুলের সৌরভ ভেসে আসে, সেই সৌরভকে আপনি একটা আধ্যাত্মিক রূপ দেন? হতে পারে? পারে, কিন্তু শব্দটা? কোনো একটা ব্যাখ্যা নিশ্চয় আছে। মস্তিষ্ক খুব অদ্ভুত জিনিস আনিস সাহেব। সে আপনাকে এমন সব জিনিস দেখাবে বা শোনাতে পারে যার আসলে কোনো অস্তিত্ব নেই। আপনি কি উঠছেন? জি। আচ্ছা ঠিক আছে, যান। আমার নিজেরও মাথা ধরেছে। 2টা প্যারাসিটামল খেয়ে লাভ হচ্ছে না। জ্বরও আসছে বলে মনে হয়। শরীরটা গেছে, বেশি দিন বাঁচব না। পত্রিকা খুলে নীলু অবাক হলো। সেই বিজ্ঞাপনটি আবার ছাপা হয়েছে। কথাগুলো এক, জিপে বক্স নম্বরও 73। শিরোনামটিও আগের মতো, কেউ কি আসবেন? এর মানে কি? নীলুর ধারণা ছাপা হবে না, এর প্রয়োজন ফুরিয়ে গেছে। কিন্তু এখন তা মনে হচ্ছে না। নীলুর ইচ্ছে করছে দরজা বন্ধ করে কিছুক্ষণ কাঁদার। সে মুখ কালো করে বারান্দায় এসে দাঁড়ালো। বারান্দায় তার জন্য একটা বড় ধরনের চমক অপেক্ষা করছিল। মিসির আলি সাহেব দাঁড়িয়ে। তিনি বললেন, এখানে কি আনিস সাহেব থাকেন? স্যার, আপনি আমাকে চিনতে পেরেছেন? ও ইয়ে, তুমি আমার ছাত্রী? কোন ইয়ার? 3rd ইয়ার স্যার। নীলু আমার নাম, নীলুফার। ও আচ্ছা, নীলুফার, তোমাদের তেতলায় আনিস সাহেব থাকেন নাকি? জি, তার কাছে এসেছি। উঠবার রাস্তা কোন দিকে? নীলু তাকে সঙ্গে করে 3 তলায় নিয়ে গেল। ফেরবার পথে আমাদের বাসায় বসে যাবেন স্যার, যেতেই হবে। আচ্ছা দেখি। দেখা দেখি না স্যার, আপনি আসবেন। আনিস ঘরে ছিল না। রানু তাকে নিয়ে বসালো। সে খুবই অবাক হয়েছে। মিসির আলি বললেন, খুব অবাক হয়েছেন মনে হচ্ছে। আপনি আপনি করে বলছেন কেন? ও আচ্ছা, তুমি তুমি করে বলতাম তাই না? ঠিক আছে, এখন বলো, আমাকে দেখে অবাক হয়েছো? হ্যাঁ। খুব অবাক হয়েছো? জি, আপনি আসবেন ভাবতেই পারিনি। মিসির আলি সিগারেট ধরিয়ে হাসি মুখে বললেন, তুমি তো শুনেছি সব কিছু আগে থেকে বলে দিতে পারো। এটিও তো পারার কথা ছিল। রানু থেমে থেমে বলল, আপনি লোকটি বেশ অদ্ভুত। তাই নাকি? হ্যাঁ, আপনার যুক্তিও খুব ভালো, বিশ্বাস করতে ইচ্ছে হয়। বিশ্বাস করলেই পারো। আনিস সাহেব কখন আসবেন? এসে পড়বে। আমাকে একটু চা খাওয়াও তো। আর শোনো, তোমাদের একটা কাজের ছেলে আছে নাকি? ওকে পাঠাও তো আমার কাছে। ওকে কী জন্য? কয়েকটা কথা জিজ্ঞেস করব।
কি নাম? জিতু মিয়া। দেশ কোথায়? টাঙ্গাইল। শুনলাম 2-1 দিন আগে তুমি নাকি রাতের বেলা কি একটা দেখে ভয় পেয়েছো। জি, পাইছি। কি দেখেছো? পাকের ঘরে একজন মেয়ে মানুষ হাঁটাচলা করতেছে। সুন্দরী? জি, খুবই সুন্দরী। রান্নাঘরে তো বাতি জ্বালানো ছিল। যে না, অন্ধকারে তুমি মানুষ দেখলে কিভাবে? জিতু মিয়া চুপ করে রইল। আমার মনে হয় জিনিসটা তুমি স্বপ্নে দেখেছো। জিতু মিয়া তারপরও চুপ করেই থাকলো। আচ্ছা জিতু মিয়া, তুমি যাও, শোনো, 1 প্যাকেট সিগারেট নিয়ে এসো আমার জন্য। নাও, টাকাটা নাও। জিতু মিয়া চলে গেল। রানু ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে বলল, ইউনিভার্সিটির সব মাস্টাররাই কি আপনার মতো বুদ্ধিমান? না, আমার নিজের একটু বুদ্ধি বেশি। আচ্ছা, এখন যে খুটখুট শব্দ শোনা যাচ্ছে, এই শব্দটার কথা কি আনিস সাহেব আমাকে বলেন? রানু জবাব দিল না। মিসির আলি কান পেতে শুনলেন। শব্দটা তো বেশ স্পষ্ট, রান্নাঘর থেকে আসছে না? হুম। এই শব্দটার কথাই আনিস সাহেব বলেন, তাই না? বোধ হয়। আপনি রান্নাঘর দেখবেন, আপনি যাওয়া মাত্রই শব্দ থেমে যাবে। শব্দটা বেশিরভাগই রান্নাঘরে হয়? জি। ইঁদুর মারা কিছু বিষ ছড়িয়ে দিও, আর শব্দ হবে না। ওটা ইঁদুরের শব্দ, রান্নাঘরে খাবারের লোভে ঘোরাঘুরি করে, সেজন্য শব্দটা বেশি হয় রান্নাঘরে, বুঝলে? হুম। যুক্তিটা পছন্দ হচ্ছে না মনে হয়। যুক্তি ভালোই। আরেক কাপ চা খাবেন? না, এখন উঠবো। আনিস সাহেব মনে হয় আজ আর আসবেন না। না, আপনি আরেকটু বসুন, আপনাকে একটা গল্প বলবো। আজ আর না রানু, মাথা ধরেছে। মাথা ধরলেও আপনাকে শুনতে হবে। বসুন, আমি চা আনছি। প্যারাসিটামল খাবেন? ঠিক আছে। চা আনবার আগে আনিস এসে বলল, তার অফিসে নাকি কি একটা ঝামেলা হয়েছে। 10,000 টাকার একটা চেকের হিসেবে গণ্ডগোল। চেকটা ইস্যু হয়েছে আনিসের অফিস থেকে। আনিসের চোখে মুখে ক্লান্তি। মিসির আলি বললেন, আপনি বিশ্রাম টিশ্রাম করেন, আমার জন্য ব্যস্ত হবেন না। আমি রানুর কাছ থেকে একটা গল্প শুনবো। কি গল্প? জানি না কি গল্প, ভয়ের কিছু হবে। রানু বলল, না ভয়ের না, তুমি গোসল টোসল সেরে চা খাও। আমি গল্পটা শুনতে পারবো না? না, সব গল্প সবার জন্য না। আনিসের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। সে কিছু বলল না, বাথরুমে ঢুকে পড়ল। রানু তার গল্প শুরু করলো খুব শান্ত গলায়। মিসির আলি তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করতে লাগলো। রানুর দ্বিতীয় গল্প। আমার তখন মাত্র বিয়ে হয়েছে, সপ্তাহখানেকও হয়নি। সেই সময় এক কাণ্ড হলো। আমার বিয়ে হয়েছিল শ্রাবণ মাসের 6 তারিখে। ঘটনাটা ঘটল শ্রাবণ মাসের 14 তারিখ। সকালবেলা আমার এক মামা শ্বশুর এসে ওকে নিয়ে গেলেন মাছ মারতে। নৌকা করে মাছ মারা হবে। নৌকা বড় গাং দিয়ে যাবে সোনাপোতার বিলে। বড়শি ফেললেই সেখানে বড় বড় বোয়াল মাছ পাওয়া যায়। বর্ষাকালে বোয়ালের কোনো স্বাদ নেই, জানেন তো? কিন্তু সোনাপোতার বোয়ালে বর্ষাকালে নাকি সবচেয়ে বেশি তেল হয়। দুপুরের পর থেকেই হঠাৎ করে খুব খারাপ হলো। বিকেল থেকে বাতাস বইতে লাগলো। আমরা সবাই চিন্তিত হয়ে পড়লাম। ওরা আর ফেরে না। সন্ধ্যার পর থেকে শুরু হলো প্রচণ্ড ঝড়। বাড়িতে কান্নাকাটি পড়ে গেল। আমাদের বাড়িটা হচ্ছে কাঠের দোতলা। আমি একা একা দোতলায় উঠে গেলাম। দোতলার কোণার দিকে একটা ঘরে আজে বাজে জিনিস রাখা হয়, স্টোর রুমের মতো। কেউ সেখানে যায় না। আমি ঘরে ঢুকে দরজা বন্ধ করে কাঁদতে শুরু করলাম। তখন হঠাৎ একটি মেয়ের কথা শুনতে পেলাম। মেয়েটি খুব নিচু স্বরে বলল, সোনাপোতার বিলে ওদের নৌকা ডুবে গেছে, কিছুক্ষণ আগেই ডুবেছে। এটা শোনার পর আমি অজ্ঞান হয়ে যাই। এটুকুই গল্প? হ্যাঁ। গল্পের কোনো বিশেষত্ব লক্ষ্য করলাম না। বিশেষত্ব হচ্ছে সেদিন সন্ধ্যায় ওদের সত্যি সত্যি নৌকাডুবি হয়েছিল। এর কোনো ব্যাখ্যা আছে আপনার কাছে? আছে। ঝড় বৃষ্টি হচ্ছিল, কাজে তোমার মনে ছিল অমঙ্গলের আশঙ্কা। অবচেতন মনে ছিল নৌকাডুবির কথা। অবচেতন মনেই কথা বলেছে তোমার সঙ্গে। মানুষের মন খুব বিচিত্র রানু। আমি উঠলাম। মিসির আলি উঠে দাঁড়ালেন। রানু তীক্ষ্ণ কণ্ঠে বলল, একতলায় নীলু নামের যে মেয়েটি আপনাকে এখানে নিয়ে এসেছে, সে আপনার জন্য বারান্দা অপেক্ষা করছে। যাবার সময় ওর সঙ্গে আপনার দেখা হবে। মিসির আলি বিস্মিত হয়ে বললেন, তাতে কি? রানু বলল, নীলু এই মুহূর্তে কী ভাবছে তা আমি বলতে পারবো। ওকে জিজ্ঞেস করলে দেখবেন আমি ঠিক বলেছি। আমি অনেক কিছুই বলতে পারি। নীলু কী ভাবছে?
নীলু ভাবছে একজন অত্যন্ত সুপুরুষ যুবকের কথা। সেটা তো স্বাভাবিক, একজন অবিবাহিত যুবতী একজন সুপুরুষ যুবকের কথাই ভাববে। এটা বলার জন্য কোনো অতীন্দ্রিয় ক্ষমতার দরকার হয় না রানু। মিসির আলি নেমে গেলেন। নীলু সত্যি সত্যি বারান্দা দাঁড়িয়ে ছিল। সে খুব অনুরোধ করলো যাতে স্যার এক কাপ চা খেয়ে যান, কিন্তু মিসির আলি বসলেন না। তার প্রচণ্ড মাথা ধরেছে, প্যারাসিটামল কাজ করছে না। সারা জীবন তিনি এত ওষুধ খেয়েছেন যে ওষুধ তার ওপর এখন আর কাজ করে না। খুব খারাপ লক্ষণ। শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা মিসির আলি সিরিজের একটি উপন্যাস দেবী, আজ ৫ম পর্ব। আজকের পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আমার নিজের মতো করে আপনাদেরকে গল্প পাঠ করে শোনানোর চেষ্টা করছি, তাই ভুল ত্রুটি কিছু হলে আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং গল্প পাঠ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চাইলে অন্যদের সাথে শেয়ারও করতে পারেন। গল্পকথন বাই জ্যোতি চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি। আল্লাহ হাফেজ।